রাত পোহালেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু প্রশ্ন উঠছে এটি কি সত্যি নির্বাচন নাকি পূর্ব নির্ধারিত এক সিলেকশন, তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠছে। এখন নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রায় 16 জন রাজনৈতিক নেতা কর্মীর মৃত্যুর খবর, এ কি গণতন্ত্রের উৎসবের পূর্ব লক্ষণ না একটা অশুভ সংকেত? বিশ্ব তাকিয়ে আছে ঢাকার দিকে। বিভিন্ন সমীক্ষা ভিন্ন ভিন্ন ছবি দেখাচ্ছে। কোথাও বলা হচ্ছে বিএনপি 200-র বেশি আসন পেতে পারে, আবার কোথাও জামাত নেতৃত্বাধীন জোটের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কিন্তু পরিসংখ্যানের বাইরেও একটা বড় প্রশ্ন, ভোটাররা কি সত্যি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন? আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, এটি কি কেবল রাজনৈতিক কৌশল নাকি একটি বৃহৎ জনগোষ্ঠীকে প্রান্তিক করার ঝুঁকি? আওয়ামী লীগের সমর্থকরা আগামীকাল কি করবেন? ভোট কেন্দ্রে যাবেন নাকি নীরব প্রতিবাদে থাকবেন? একটি বড় দলকে বাইরে রেখে কি স্থিতিশীল গণতন্ত্র গড়ে তোলা সম্ভব? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই সনদ নিয়ে গণভোট। জুলাই সনদ কি আদর্শের প্রতীক নাকি এখন প্রতিশোধের রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? বিপ্লবের ভাষা কি বদলে যাচ্ছে ক্ষমতার ভাষায়? বাংলাদেশের সংবিধান কি পরিবর্তনের পথে? এদিকে ভারত ও উপমহাদেশের যে জন্য, মানে ভারতের জন্য এবং উপমহাদেশের জন্য, এশিয়ার জন্য, দক্ষিণ এশিয়ার জন্য এই বিষয়টি ভীষণভাবে তাৎপর্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটি অস্থির বাংলাদেশ মানে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতিতে অনিশ্চয়তা। তাই বিশ্ব জানতে চাইছে ঢাকায় কি গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হচ্ছে নাকি পুরনো বিভাজনের পুনরাবৃত্তি হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের নির্বাচন কি গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলবে নাকি আরো গভীর মেরুকরণের দিকে এগোবে? তা নিয়ে একটি টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এবং শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময় দা, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং সার্বিক অংশগ্রহণের দিকে। তাই এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন? আসলে এর আগেও বলেছিলাম যে নির্বাচনটা হবে, তারা করবে, নির্বাচনটা বাংলাদেশে করতে হবে। কারণ আন্তর্জাতিক মহল যেভাবে চাইছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইছে ঠিক সেভাবেই নির্বাচনটা হবে। এখন কথা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গার যেটা প্রশ্ন করলেন, এটা অত্যন্ত কঠিন এবং সর্বশেষ আজকে বিকেলে যা কথাবার্তা বলতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, 20 থেকে 22টা সিটে মোটামুটি নেক টু নেক ফাইট হবে। আচ্ছা, তা না হলে একতরফা ইলেকশন হবে। আচ্ছা, এই পর্যন্ত যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও দু একটা জায়গায় একটু ঝামেলা হয়েছে অল্প, যেমন নেত্রকোনা কালকে, তারপরে পটুয়াখালীতেও কালকে একটু সমস্যা হয়েছে, বেশ ভালো সমস্যাই হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। আপনি বললেন, খুব সুন্দর একটা কথা বললেন এবং খুব তাৎপর্যপূর্ণ। 20 থেকে 22টি আসনে আপনি বললেন যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, নেক টু নেক ফাইট হতে পারে। বাকিগুলোতে একতরফা বললেন, সেই একতরফা বলতে আমরা কি বুঝলাম? একতরফা হবে, এখন যদি বলি কেন একতরফা বলা হচ্ছে বা আমি বলতে চাইছি, ওইখানে যে দলটা, যে দুটো দলের সঙ্গে মোটামুটি লড়াই, প্রথম কথা যেটা আমি ওইভাবে শুরু করলেই ভালো হতো, যে দেশে স্বাধীনতা সংগ্রামে যে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বললে দ্বিধা করা হবে না বা ভুল বলা হবে না, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বেই মোটামুটি বাংলাদেশের যুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম লড়েছিল। এই দলটিকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে স্বাধীনতার পরে এই প্রথম। এই জায়গায় এই নির্বাচনকে কতটা গুরুত্ব দিতে পারি আমরা, কারণ ভারতবাসী হিসেবে কতটুকু গুরুত্ব দেব? গুরুত্ব কেন বলছি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অন্যান্য দেশের খুব একটা ছিল না। আচ্ছা, ছিলই না কিছু। আমরাই বাংলাদেশ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি রক্ত গেলে আমাদের সেনাবাহিনীর রক্ত গিয়েছে, আমাদের বিশেষ করে ত্রিপুরা তো আক্রান্তই হয়েছে, তার পাক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি দেখে সত্যি আমাদের হৃদয়ে খুব ধাক্কা লাগে যখন শুনি যে একটা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত যে দলটা, তাদের বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। এটা ভাবা যায় না কোনো সময়।
একদম। মানে আমার মনে হয় পৃথিবীর ইতিহাস ঘাটলে এই ধরনের ঘটনা না, সেখানে খুব একটা দোষ পাওয়া যাবে না। সবাই যেটা বলছিলেন যে দোষ যদি করে থাকে তাহলে দলের নেতৃত্বরা হয়তো বা করেছেন, সেখানে গোটা দলকে বহিষ্কার করে দেওয়া আসলে ভয়। ঠিক। আর আওয়ামী লীগের কোন নেতা যদি দোষ করে থাকেন তার শাস্তি হবে, কোন নেতা যদি করাপশন করে থাকেন তার শাস্তি হবে। আইন আছে, আইনের মাধ্যমে আমি তাদের যে আইনের মাধ্যমে হাসিনাকে দিয়েছে, আমি এটাকে বলি না, এইভাবে ট্রাইব্যুনাল করা যায় না। যে ট্রাইব্যুনালের পরিপ্রেক্ষিতে হাসিনাকে তারা শাস্তি দিয়েছেন, সেই ট্রাইব্যুনাল শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের জন্য করা হয়েছিল। এই যে জায়গায় দাঁড়িয়ে এই জায়গাতে এই বিষয়টা একদম মানা যাচ্ছে না যে আওয়ামী লীগকে ছাড়া ওখানে ভোট হচ্ছে এবং আমরা সেই ভোটে কতটা ইন্টারেস্ট দেখাবো। হাওয়ার তারপরেও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে জায়গায় দাঁড়িয়ে এবং এখানে যে প্রবলতর প্রতিদ্বন্দ্বী যারা এই মুহূর্তে যাদের সবচেয়ে বেশি ক্ষমতায় আসার সম্ভাবনা, তারাও তো এর আগে ক্ষমতায় ছিল এবং হাসিনা ওয়াজেদকে হারিয়েই তো তারা ক্ষমতায় এসেছিল। এই যে জায়গায় এবং তারা এসেই হাসিনাকে একদম ওয়াশ আউট করে দেয়নি, তাকে আটকেও দেয়নি। ওখানে একটা ডেমোক্রেটিক সিস্টেমের ভেতরে তারা লড়াই করেছিলেন। ফেজ দুটি নির্বাচন সম্পর্কে বিতর্ক রয়েছে। বিতর্ক থাকুক আর যাই থাকুক, একটা দলকে নিষিদ্ধ করে দিয়ে নির্বাচন কি করে হয়, কিভাবে হবে? কোন অবস্থাতেই হয় না। এই সমস্ত নির্বাচন করে, যে কথাটা আপনি বলেছিলেন, কিসের ভিত্তিতে বলা হচ্ছে? ভিত্তিটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যা ভোটার তালিকা বা ভোটার যা আছে, এই ভোটারের ভেতরে অ্যাবাভ 53% ভোটার আওয়ামী লীগের নিজস্ব ভোটার আছে নিজেদের। এবং সেই ক্ষেত্রে নাসিরউদ্দিন বাবু, উনি চিফ নির্বাচন কমিশন যে বক্তব্যটা রাখলেন, সেখানেও তিনিও বলছেন, ইঙ্গিত দিচ্ছেন যে 66 থেকে 70% ভোট হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে 100% বা 90% বা 80% বলছেন 30 থেকে 34% মানে ভোটে আসবেন না বলেও ধরে নিচ্ছেন, ভোট দিতে আসবেন না, ভোট কেন্দ্রে আসবেন না। হ্যাঁ, এটাও একটা দিক, এটা তো বটেই, উনি নিজেও বলছেন। তার মানে কি 34% না এলে 66% আসছে, 66 থেকে 70% ভোট হবে নিজেই বলছেন। অথচ ভোটের একটা ব্যাপক পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচনের ইত্যাদি পরিপ্রেক্ষিতে। কিন্তু এই জায়গাটাতে আমি পরবর্তী সময় সুযোগ পেলে বলবো কেন বললাম 22টা সিটের বেশি, মানে কোন অবস্থাতে 22টা সিটের বেশি ব্যাপক, মানে আমি নেক টু নেক ফাইটের কথা বলছি। বাকিগুলিতে প্রার্থী তো আছেই, প্রার্থী। আরেকটা সবচেয়ে বড় কথা, যে তথ্যটা বেরিয়ে এসেছে, যারা এই লাস্ট ইয়ারের যে জেএনজি গ্রুপটা, এটা একদমই হদিশ নেই। এবং হাদি মারা যাওয়ার, খুন হয়ে যাওয়ার পরে যে ওরা নিতে পারবে ভেবেছিল, সেই যে মানে তাদের যে ওই যে সহানুভূতির ব্যাপারটা, এটা এখন নেই। ওকে, আসবো আমরা বিস্তারিত আলোচনায়। তো সঞ্জয় বাবু রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা বলছি এটাকে, কারণ অনেকগুলো প্রশ্ন বাংলাদেশ নির্বাচনকে ঘিরে উঠছে, এবং সেটা বাংলাদেশের অভ্যন্তরে হোক বা গোটা বিশ্ব দরবারে হোক। এখন সেটা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের বৈধতাকে কি দুর্বল করে না? মানে যখন বড় একটা রাজনৈতিক শক্তিকে নির্বাচনের মানে বাইরে রেখে দেওয়া হচ্ছে, তখন ফলাফলে কি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে মনে করেন এখানে? নমস্কার। প্রথমত নির্বাচন যে মানে আগামীকাল হচ্ছে, তো বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থার দিক যদি বিচার করেন, সেদিক থেকে বিচার করলে আমি বলবো ইট ইজ এন অ্যাচিভমেন্ট। নির্বাচন হচ্ছে অন্তত। ওকে, যদি আগামীকাল যদি নির্বাচন হয়। কারণ যিনি ক্ষমতায় বসেছেন, উনি কদ্দূর ক্ষমতা ছাড়বেন সেটাও একটা প্রশ্ন ছিল, এখনো রয়ে গিয়েছে। এখন ওনার উপর হয়তো বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যে নির্বাচনটা যেন হয়। আমরা যারা ভারতবাসী আছি, আমরাও চাইছিলাম যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, মানে সবাইকে নিয়েই হোক। ফ্রান্স থেকে আরম্ভ করে অনেক দেশই বলেছিল ইনক্লুসিভ মানে নির্বাচনের জন্য। সেটা সেখানে হয়নি। সেটা তো নিঃসন্দেহে বাংলাদেশের যে মানে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা নাকি নতুন কায়েম হতে যাচ্ছে, তার জন্য এটা শুভকর নয়। আমার মনে হয় গভর্নমেন্ট যেটা নাকি যদি একটা বিশাল অংশের যদি জনগণ যদি
বাদ রেখে যদি নির্বাচনটা হয়, তার যা ফলাফল হবে সেটা তো বেসিক্যালি উইল নট রিফ্লেক্ট দি বেসিক্যালি দ্য অ্যাকচুয়ালি দি গুড ডেমোক্রেটিক হেলথ অফ এ গভর্নমেন্ট। ঠিক আছে, এখন যেটা মণিময়বাবু বলছিলেন, যদি 66 থেকে 70% লোক ভোট দেয়, তো 66 টু বা 65 টু মোর দেন 60% ইজ বেসিক্যালি এ ভেরি গুড ভোট। ওকে, ঠিক আছে, এটা গুড ভোট। কারণ কি এখানে বলছেন যে আওয়ামী লীগের প্রায় 53% ভোট রয়েছে। বিভিন্ন বা মিডিয়া বা অন্যান্য যে সমস্ত সংবাদ মাধ্যম থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি আওয়ামী লীগের যারা ভোটাররা আছেন তারা হয়তো ভোট দেবেন নিজেদের অস্তিত্ব রক্ষার্থে। কয়েকটা জায়গায় আছে যেখানে নাকি হয়তো ওনারা ভোট দেবেন, কারণ কি যদি চট্টগ্রামের কথা লক্ষ্য করেন, চট্টগ্রামের যে পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি, বা ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা বা ঢাকার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গার পরিস্থিতি কিন্তু বিভিন্ন রকম। 50টা রাজনৈতিক দল আছে এখানে, দুটো গোষ্ঠীতে ভাগ করা, প্রায় অর্ধেকের কাছাকাছি বা ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে সেটাকে ঘোষণা করা হয়েছে। এবং যে সমস্ত নির্বাচনী ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হাউ ফার দিস উইল রিমেইন সেফ। ঠিক আছে, দিস ইজ অলসো এ কোয়েশ্চেন। না, নির্বাচন কমিশন ও প্রশাসন কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে বলে মনে করছেন? না, নির্বাচন কমিশনার উনি অ্যাজ পার ডকুমেন্টস কথা বলছেন, কিন্তু উনি যেরকম বলছেন যে বিভিন্ন বুথ কেন্দ্রের জন্য এতজন করে পুলিশ আরক্ষা কর্মী বা অন্যান্য কর্মী বা সেনাবাহিনীর লোকজন থাকবেন, সহায়তা করবে। উনার নিয়ম অনুযায়ী যা আছে উনি তো বলছেন, কিন্তু এই যে এই ভোট কক্ষ ছাড়া ভোট নির্বাচন তো শুধু আর ভোট কক্ষের মধ্যে হয় না, ফেয়ার ইলেকশন, তার বাইরে অনেক ফ্যাক্টর থাকে। ওই ফ্যাক্টরগুলি এখন কতখানি রেগুলেটেড হবে, নিয়ন্ত্রিত হবে, সেটা একটা বড় ব্যাপার। না, এই যে চাপের মুখে, এই যে 400 গজের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছিল প্রথম নির্বাচন কমিশন, তারপর দেখা গেল চাপের মুখে সেটাকে তুলে নেওয়া হলো। এখন এবার বলা হলো যে কেউ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে, এবং শুধু যখন স্ট্যাম্পিং চলছে, ভোট দেওয়া হচ্ছে, সেই জায়গায় শুধু ছবি তুলতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, বদলটা, এটাকে কিভাবে দেখছেন? এটা কিসের ইঙ্গিত? তাহলে কি ইলেকশন কমিশন কি সত্যি স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে? যদি যে ইনক্লুসিভ যে ইলেকশন যেটা বলা হয়েছিল, বা বিভিন্ন আমার ভারত যারা নাকি চাচ্ছিল যারা সেখানে নির্বাচন হোক, তারা কিন্তু চেয়েছিল একটা নিরপেক্ষ একটা বডি সেটা নির্বাচনটা পরিচালনা করুক। কিন্তু কারা নির্বাচন পরিচালনা করছে? তারা তো সবাই ইউনিস গভর্নমেন্টের লোক, ইউনিসের লোক তারা মোটামুটি। ঠিক আছে, সুতরাং এখানে উই ক্যানট, আমরা সাধারণ পাবলিক বা আন্তর্জাতিক মহল থেকে বা আমাদের ভারতবর্ষের মতো যারা আমরা দেশে বসবাস করি বা ভারত সরকার, উই ক্যান সাজেস্ট অনলি। ঠিক আছে, কিন্তু আমরা তো এনফোর্স করতে পারি না। তাহলে আবার যে তুমি এটা করো। ঠিক আছে, এখন এটা করেনি ইউনিস। এই যে ডিজাইনটা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দাও, এটা আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ করে দাও, তার মানে কি একটা বিশাল অংশের জনগণকে বেসিক্যালি বাইরে রেখেই নির্বাচনটা হচ্ছে। গণতন্ত্র থেকে ডিপ্রাইভ করা, ডেমোক্রেসি থেকে ডিপ্রাইভ করা, একটা ভেস্টেড অংশকে ক্ষমতায় আনার জন্য একটা প্রক্রিয়া, যেটি উনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী হয়তো ওনারাও তো চাচ্ছিলেন যে বেসিক্যালি জামাত কামস টু পাওয়ার। একদম। এখন এই জামাত, দেখুন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের অবদান অনেকখানি। ঠিক আছে, আমরা ত্রিপুরাতেও উনি বলছিলেন যে আমরা যারা আমরা সরাসরি না, আমরাও তাতে আক্রান্ত হয়েছি। আমাদের রাজ্য প্রচুর বাংলাদেশি জনগণ এখানে আশ্রয় নিয়েছিল, শরণার্থী হয়েছিল, আমরা অনেক রকমের ত্যাগ আমাদের জন্য স্বীকার করেছি। কিন্তু বেসিক্যালি হোয়াই উই হ্যাভ ডান ইট, সেটা বাংলাদেশের সঙ্গে আমাদের একটা কালচারাল সিমিলিটি আছে, আমাদের একটা মিল আছে, বা পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের নিরাপত্তার ব্যাপারে জন্য কারণেই হোক, বা দক্ষিণ পূর্ব এশিয়ার সমগ্র একটা শান্তি বজায় রাখুক, এই জন্য ভালো একজন প্রতিবেশী থাকলে হয়তো আমাদের মঙ্গল হবে, এই কথা ভেবে হয়তো উই হ্যাড সাম ইন্টারেস্ট। কিন্তু এখন যদি সেখানে জামাত আসে, কারণ জামাতের অভিজ্ঞতা তো আমাদের আছে, কারণ 2001 থেকে 2006 যখন নাকি এই জামাতই যখন নাকি আপনার বিএনপির সঙ্গে ছিল, হোয়াট দে ডিড উই নো অল দিস থিং। ঠিক আছে, তো এখন বেসিক্যালি বিএনপি সম্পর্ক আমাদের যে ধারণা নেই তা না, এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তখন হোয়াট উই হ্যাভ একটা গভর্নমেন্টে তো শুধু কেবলমাত্র একটা প্ল্যানই থাকে না,
যেহেতু আমার আওয়ামী লীগের রাস্তা, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, এখন বাংলাদেশের সঙ্গে আমাদের যে সমস্ত রকমের সম্পর্ক আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা প্রায় সেটা তলানিতে গিয়ে চলেছে। অবশ্যই আমি এই বিষয়টাতে আসবো স্যার। এই যে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই নির্বাচনটাকে কিভাবে দেখছে ভারত, এবং নির্বাচন থেকে আউটকামটা কি ভারত দেখছে, বা ভারত আউটকামের পর কি করতে পারে, সেটা কূটনৈতিক কৌশল কি হতে পারে, সেটা আমরা আলোচনা করব অবশ্যই। মনে মধ্যে এই যে সহিংসতা এবং মানে ভীতির পরিবেশ কি ভোটারদের স্বাধীন সিদ্ধান্তে প্রভাব ফেলে, মানে বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেখানটায় আপনি মানে ভোটারদের উপর প্রভাব পড়ছে না, তাই তো? ভোটারদের আছে, একটা প্রভাব আছে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর একটা প্রভাব আছে। শুধু সংখ্যালঘু মহিলারা না, এখানে সংখ্যাগুরু মহিলাদের, পার্টিকুলারলি মহিলাদের উপর থ্রেট আছে। আজকে ধরুন আমি 6টা 6:30টার কথা বলছি, মহিলাদের প্রার্থী, মহিলা প্রার্থী ওখানে এবার আছে 79 জন। এই মহিলা প্রার্থীদের উপর থ্রেট আছে। আচ্ছা, মানে এবং শেষ সময় পর্যন্ত তো উইথড্রলটা দেখলেই বুঝবেন, প্রচুর মহিলা প্রার্থী উইথড্র করে নিয়েছে। গতবার ওখানে বোধহয় 3 জন, মানে 82 জন মতো ছিল এর আগের ইলেকশনে। এবার আওয়ামী লীগ না থাকাতে, আওয়ামী লীগ থাকলে হয়তো এই 79টা আরো ছাপিয়ে চলে যেত। আওয়ামী লীগ নেই, ওদের মহিলা প্রার্থী থাকে। মহিলাদের উপর প্রচুর চাপ। আর হচ্ছে পার্টিকুলারলি যে জিনিসটা মানে মোটামুটি ইলেকশন কমিশনের কয়েকজন সদস্য, তাদের সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে ওখানে ওরা যেটা নতুন জিনিস যেটা বললেন সেটা হচ্ছে যে সিটিজেন ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ একটা করা হয়েছে। এরা ভীষণভাবে সাহায্য করছে। এর ভিতরে সুপ্রিম কোর্টের জাজও আছেন, সুপ্রিম কোর্টের লয়াররাও আছেন, অন্যান্য বিভিন্ন মানে রিটায়ার্ড আর্মি অফিসাররা আছেন। তারা এই ব্যাপারটায় খুব সাহায্য করছেন। তাদের দাবি এই যে মানে ম্যানেজমেন্ট গ্রুপটা ভীষণভাবে ইলেকশন কমিশনকে সাহায্য করছে। আমি খুব একটা বিশ্বাস করি। আর এখানে এই জায়গাটায় এই থ্রেটের কথাটা এটা স্বীকার করেছেন, হ্যাঁ থ্রেট আছে, তারাও কিছু কিছু জায়গায় লোক পাঠাচ্ছেন। তবে মুজিবুর রহমানের নিজের জায়গা গোপালগঞ্জে সাধারণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে তারা বিশ্বাস করেন না। এই ম্যানেজমেন্ট গ্রুপের লোকই বলছেন। গোপালগঞ্জ, ফরিদপুর, এই দুটো জায়গায় হয়তো নীল কাস্টিং হতে পারে। সেটার উপর ভিত্তি করে আওয়ামী লীগের ভোটটাকে তারা দুটো অংশে ভাগ করেছেন। একটা হচ্ছে আওয়ামী লীগের মানে নিজস্ব ক্যাডার যারা আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ করছেন, আর একদল আছে আওয়ামী লীগের সমর্থক করে দলের কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা ভোট দিতে যাবে না। আর তাদের একটা গোপন নির্দেশ, তারা দাবি করছেন আর কি, নির্দেশ যে শুধুমাত্র জামাতকে আটকানোর জন্য আওয়ামী লীগের একটা ভোটারের বড় অংশ ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের রুখবার জন্য জামাত বিভিন্ন জায়গায় তাদের সেই ভোটটা কি তাহলে মানে জামাতে না গেলে সেটা কি বিএনপির দিকে যাচ্ছে? এই জন্যই বলছে যে একটা তথ্য দিয়েছে, অদ্ভুত তথ্য, বলছে যে এই মুহূর্তে যা আছে, যা সিচুয়েশন আছে, আমি আশ্চর্য হয়েছি। ডক্টর রায় যেটা বললেন অনেকটা ঠিক, যে এটা এই প্রশাসনটা কার হয়ে কাজ, প্রশাসনটা বুঝে ফেলেছে। কারণ ওদের যে প্রশাসনটা এতদিন কাজ করছিল, তারা কিন্তু তাদের অনেকেই ওই প্রশাসনের যারা ছিলেন, যারা আমাদের ওদের যিনি মূল প্রশাসক যিনি ছিলেন, উনি বাদে প্রায় অনেক প্রশাসক তাদের নিজেদের কিন্তু কোয়ার্টার ছেড়ে দিয়েছেন অলরেডি ছেড়ে চলে মাপতে শুরু করেছেন, মেপেওছেন। এই জায়গায় দাঁড়িয়ে ভোল পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না, তারা পালসটা বুঝে ফেলেছেন। যার ফলশ্রুতি তারা বলছেন যে 299টা সিটে ভোট হবে। 299 সিটে কত তাদের প্রার্থী বোধ 2028 বা এরকম, 2017 খুব সম্ভবত 2028 জন, 28 বা 17 জন। তো যাই হোক, এই যে এই পরিপ্রেক্ষিতে তারা একটা মানে অ্যাসেসমেন্ট করেছে, অ্যাসেসমেন্ট করে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাসেসমেন্ট করে দেখছে মানে সর্বনিম্ন 208খানা সিট পেতে পারে বিএনপি, আর সর্বোচ্চ 220টা সিট পেতে পারে বিএনপি। তারা বিভিন্নভাবে করে রেশিও মিলিয়ে টিলিয়ে দেখেছে কোনো অবস্থাতে জামাত আসবে না। আর একটা অংশ প্রশাসনের একটা অংশ জামাতকে আসতেও দিতে চাইছে না, বিএনপিকে এককভাবে দিতে চাইছে। সেটা একটা দিক। এটা কিন্তু বিএনপির আরেকটা বিষয় হচ্ছে যে মানে নেগেটিভ পয়েন্ট হচ্ছে বিএনপির, বা বলা হচ্ছে যে প্রায় 92 থেকে 93 জন বিক্ষুব্ধ প্রার্থী আছে। এখন তারা বিএনপির মানে সরাসরি প্রভাব ফেলতে পারে 30 থেকে 35টা আসনে। এটা মানে ডক্টর শফিউর রহমান যে মানে জামাতের গ্রুপের ভেতরেও আছে,
আচ্ছা। অনেক এই যে 2028 জন প্রার্থীর ভেতরে অনেক বিক্ষুব্ধ প্রার্থী আছে, অনেক অনেক। Okay. এটা জামাতের দিকেও আছে, জামাতের ওপেন। আর তবে এই যে ছেলের একটা, আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে বলছিলেন না যে এই রংপুর সৈয়দপুর এয়ারপোর্টে একটা লোক ধরা পড়েছে জামাত ইসলামের, এবং এটা হচ্ছে বিক্ষুব্ধ প্রার্থী। জামাতের যে বিশাল পরিমাণ এবং ক্যাশ টাকা, আমি বলছি তো, আমি টাকার অঙ্কটাও আমাকে ওরা বলেছে 74 লাখ টাকা। ও বলছে এটা আমি ব্যবসার কাজে নিয়ে যাচ্ছিলাম। ইলেকশন কি করে, দুদিন ধরে ওদের এটিএম টেটিএম সব বন্ধ, কোনো ট্রানজাকশন নেই, কোন রকম আপনি কোন রকম ট্রানজাকশন করতে পারবেন না 2 দিন ধরে। এয়ারপোর্টে ধরা পড়েছে। মানে এটা হচ্ছে তারা বিদেশ থেকেও ফান্ডিং হচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা কি প্রমাণ করা হচ্ছে? ধরা পড়েছেন উনি কিরকম ভদ্রলোক আমি বুঝলাম না, কিন্তু উনি ধরা যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের লোক। এই পর্যন্ত নামটা আমাকে বলতে চাইলেন না, নামটা বলবো না কারণ এটা অন্যরকম হতে পারে। নামটা বলছি না সিকিউরিটির কারণে। ওকে অ্যারেস্ট করা হয়েছে, 74 লক্ষ টাকা সিজ করা হয়েছে। উনিই বলছেন যে টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, আমার জিজ্ঞাসা ছিল আর কি, কোথায় যাবে টাকা নিয়ে, কালকে ইলেকশন আছে, বলকে ভোট কেনার জন্য। সরাসরি বলছেন, ইলেকশন কমিশনের লোক ভোট কেনার জন্য যাচ্ছে। তাহলে জামাতের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন নি, আমাকে জিজ্ঞেস করছেন, বুঝতে পারছেন? আমি বুঝলাম উনি হয়তো একটু ঝুঁকে আছেন। এখান থেকে তাহলে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে আসে। তাহলে যদি সত্যি এমনটাই হয়ে থাকে যেমনটা বলা হচ্ছে, তাহলে এখানে এতগুলো টাকা বিদেশ থেকে বা কে বা কাহারা পাঠালো? এটা তো ধরা পড়লো, যেটি ধরা পড়লো না, ঠিক যেটা ধরা পড়লো, কে বা কাহারা পাঠালো এবং কিভাবে ভোটের একদিন আগে কিভাবে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট হতো। তাহলে নেটওয়ার্ক তাহলে জামাতেরও অনেকটাই আছে যে টাকাগুলো ডিস্ট্রিবিউট করা যায় অনেকদিন ধরেই তো ওরা এরকম করে। এখান থেকে বিদেশের কথা যখনই আসছে তখন সঞ্জয় স্যার, এই যে ব্যাপারটা যে 13 কোটি ভোটারের মধ্যে প্রায় 1.5 কোটি প্রবাসীর প্রথম পোস্টাল ব্যালটে এবার ভোট দেবেন, এই পোস্টাল ব্যালটে ভোটটা কতটা স্বচ্ছ হবে বলে মনে করেন? 1.5 কোটি ভোট এখানে। দেখুন, এখন এটা তো ভেরি ডিফিকাল্ট বলা, কারণ মোডাস অপারেন্ডি কিভাবে ভোটটা কাজ করছে এবং পাঠাচ্ছে সেটা তো সুস্পষ্ট। সেখান থেকে হয়তো ওনারা তো সিল দিয়ে পাঠাবেন, এখন পাঠাবার পরে কোথায় কিভাবে রিসিভ হচ্ছে, ঠিক আছে, মানে যার কাছে পাঠিয়েছিল, মানে সেই বিশ্বাস কি রাখা যাচ্ছে যে এই 1.5 কোটি পোস্টাল ব্যালট যা আসছে, প্রবাসীরা যা যদি ভোট দিয়েও থাকেন তাহলে সেটা সঠিক প্রতিফলন হবে কি ভোট বাক্সে? দেখুন, এটা তো মানে ভেরি ডিফিকাল্ট প্রিডিক্ট করা। তবে নিশ্চয়ই মানে সরকার যেহেতু যারা নাকি ভোট 1.5 লক্ষ 1.5 কোটি যে আপনি যে সংখ্যাটা বললেন, নাম্বার ইজ মেসিভ। এতটাকে আমার মনে হয় মানে এই একদম উল্টে দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। যে সিস্টেমই থাকুক, হয়তো সিস্টেমের মধ্যে হয়তো 5% বা 6% বা সেরকম কিছু হয়তো এটা ম্যানেজ করা যায়, কিন্তু যদি এটা বিশাল পরিমাণে যদি গণহারে যদি সেটা যদি পরিবর্তন হয় বা যদি সেটাতে যদি আপনার এই লুণ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় না এরকম হবে। আর তবে একটা ব্যাপার হলো, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে যদি যে বাংলাদেশে যে ভোটটা হচ্ছে সেটা জনগণ, এখন আজকে বাংলাদেশে যে কিছু কিছু সংবাদপত্র বা ইউটিউবে দেখতে পাচ্ছিলাম, সে থেকে যে মনে হচ্ছে যে বেসিক্যালি দ্য পিপুল আর বেসিক্যালি এনথুজিয়াস্টিক। ছুটির মেজাজে মানুষ ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে। এখন মানে ভোট দিতে যাবেন কিনা সেটা কালকে বোঝা যাবে, এখন অবধি বাড়িতে যাচ্ছেন, ছুটি পালন করছেন। এখন এবং সিনারিও যেটা দেখা যাচ্ছে যে সেটা যেটা নাকি মানে এই লাস্ট আমরা যে আওয়ামী লীগের আমলে যেটা হাসিনার সময় দেখেছিলাম, যেটা নাকি বিএনপি নাকি ভোট বয়কট করেছিল, এই সেই থেকে হয়তো ভোট পার্সেন্টেজ বাড়বে। এবং আওয়ামী লীগের একটা সংখ্যক, আমি এখনো আমার যেটা ব্যক্তিগতভাবে মানে রিডিং, সেটা এই আওয়ামী লীগের যারা আছেন, যারা কট্টর বা যারা সক্রিয় না বা যারা নাকি যারা কর্মী, ওরা বাদে সাধারণ লোক যারা আছে তারা হয়তো নিজেদের অবস্থানে বা মানে রক্ষা করবার জন্য বা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই কিন্তু যে কোনো একটা দলের প্রতি ওনারা ভোট দেবেন। সেটা হয়তো যেখানে জামাত শক্তিশালী সেখানে জামাতকে, যেখানে বিএনপি শক্তিশালী সেখানে বিএনপিকে ওরা ভোট দেবেন, নয়তো ওদের অস্তিত্ব সংকটাপন্ন হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, সুতরাং আর সেকেন্ড হলো ভোটের যেটা রেজাল্ট যেটা আসবে, এই যে রেজাল্টটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রেজাল্ট আমরা যেটা দেখব,
যেটা আসবে দ্যাট উড নট বি দ্য ফাইনাল রেজাল্ট। বাংলাদেশে বেসিক্যালি এই 5ই আগস্ট 2024-এর নির্বাচনের পরে বাংলাদেশে যে এক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জেনজি নামে যারা নাকি আন্দোলন করে হাসিনা সরকারকে যারা নাকি সেখান থেকে উৎখাত করেছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা মানে নতুন যেটা দিগন্ত খুলে দিয়েছে বলছে তারা। এটা ভাবলে কিন্তু আমার মনে হয় না মানে ঠিক হবে, কারণ কি আরেকটা ফেজ আসবে বলে আমি মনে করি। কারণ এখন যেটা আসছে, কারণ এই যে একটা মানে এটা কাউন্টার রিভলিউশন কিন্তু হওয়ার একটা চান্স রয়ে গেছে। কারণ কি জেনজিটা হঠাৎ করে যে একটা করে রিভলিউশন করেছে, যে সরকারকে পরিবর্তন করেছে, তার কিন্তু একটা কিন্তু এই যে প্রতিক্রিয়া যেটা বলি, প্রতিক্রিয়াটা কিন্তু আমরা কিন্তু দেখিনি। সুতরাং এই প্রতিক্রিয়াটা ওয়েট করছে। সুতরাং আমরা অনেকে হয়তো ভাবছিলাম যে নির্বাচন নাও হতে পারে, নির্বাচন হয়তো আওয়ামী লীগ বয়কট, মানে আওয়ামী লীগ হয়তো চেষ্টা করবে যে কি করে হয়তো নির্বাচনটাকে মানে আরো পিছিয়ে নেওয়া যায়। কিন্তু এগুলো সত্ত্বেও যেহেতু নির্বাচন হচ্ছে, যে আওয়ামী লীগের যেটা বিশাল সংখ্যক লোক রয়ে গিয়েছে, এবং ওনাদের কাছে এখন দুটোই মানে আওয়ামী লীগের যেটা আমার মনে হয় নেতৃবৃন্দের কাছে চিন্তা রয়েছে। একটা হলো প্রথম জামাতকে কন্ট্রোল করা বা জামাতকে চেক করা, সেটা হয়তো সেই জন্য হয়তো ওনারা হয়তো বিএনপির পক্ষে হয়তো, যেটা নাকি উনি বলছিলেন যে 22টা সিট বাদে সব জায়গায় একতরফা ভোট হবে। একতরফা ভোট হলে কার দিকে? সেটা যে বিএনপির দিকে। কারণ কি বিএনপি কিন্তু নিজেও অনেক জায়গায় স্বীকার করছে যে অনেক জায়গায় যারা যেখানে গিয়েছে তারা আওয়ামী লীগের এই মানে ময়দানে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বা উপস্থিতি কিন্তু বিএনপিও কিন্তু স্বীকার করছে মানে বকলমে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় এখন যেটা নাকি এই যে নির্বাচনটা হচ্ছে, জনগণ যারা ভোট দেবে এবং এই যে নির্বাচন হচ্ছে, আরেকটা অ্যানাদার রিপারকেশন ইজ ওয়েটিং ফর বাংলাদেশ। আমার মনে হয় নির্বাচনের পর যদি সেখানে যদি জামাতকে যদি প্রতিষ্ঠিত করবার জন্য যদি মানে কতটা স্থিতিশীল থাকবে বাংলাদেশ নির্বাচনের পরেও, সেটাও কিন্তু একটা সন্দেহের ব্যাপার রয়েছে, সেটা নিয়েও এখনো প্রশ্ন রয়েছে। ঠিক, এখন প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তরুণ ভোটাররা, যেটা আপনি যেটা বলছিলেন যে আমরা যদি বলি যে বলা হচ্ছে প্রায় 40% ওপর তরুণ ভোটার রয়েছে, প্রায় 5.5 কোটি ভোটার তরুণ ভোটার, এবং তাদের মধ্যে একটা বেশিরভাগই বলা হচ্ছে জামায়াতের দিকে ঝুঁকছে তরুণ ভোটাররা, তাদের পছন্দ জামাত। এই জায়গাটা জামাতকে কতটা অ্যাডভান্টেজ দিতে পারে? না, এটা মুশকিল হয়ে গেছে তরুণ ভোটারদের ভেতরে, বিশেষ করে তরুণী যারা, তাদের এই যে ডক্টর শফিকুর রহমানের যে শেষ মহিলাদের সম্পর্কে তার যে বক্তব্যটা, এটা ওনার বিরুদ্ধে গেছে, জামাতের বিরুদ্ধে গেছে, এবং ইয়াং মেয়েরা এই জামাতকে খুব একটা পছন্দ করছে না। এবং এই জেএনজি মানে যদি হাদি বেঁচে থাকতেন তাহলে জামাত একটা অ্যাডভান্টেজ পেতে পারত। কিন্তু এই জেএনজি গ্রুপটা যেটা মূলত লড়াইটা করেছে, তাদের ভেতরে একটা ডিভিশন এসছে এই মুহূর্তে। আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছেন, যারা কভার করছেন ওখানে, তারা বলছেন যে এই মুহূর্তে যে তাদের এই জামাতের সঙ্গে যে অ্যালায়েন্সটা, ভোটের পরে সেটা স্পষ্ট হয়ে যাবে, এই এনসিপির যে অ্যালায়েন্সটা, এটা খুব একটা কার্যকরী হবে বলে তাদের ধারণা নেই, তারা মনে করছে না। মূলত বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পরে একটা নতুন ধারায় একটা এসেছেন, উনি একটা কায়দা করেছেন। কায়দাটা হচ্ছে এরকম যে উনি ভোটটা যে সাংঘাতিক কিছু ভালো বোঝেন এরকম না, ওনার দলের যারা এতদিন নেতৃত্ব দিয়েছেন তার ভিতরে যিনি চেয়ারম্যান, ওনারা যে ট্যাকটিক্যাল মেথডটা নিয়েছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের যে সাধারণ ভোটারদের ভেতরে তার একটা প্রভাব বিস্তার, তাদের মন জয় করার চেষ্টা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের উপর যে ব্যানটা আছে এটা এই বিএনপি ফেরতে উইথড্র হয়ে যাবে তার আগে পর্যন্ত। কতগুলি শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে, যেমন ইয়েকে মানে হাসিনা ওয়াজেদকে আনা যাবে না ইত্যাদি ইত্যাদি, কতগুলি শর্ত ওদের আছে। আবার হাসিনা ওদের যে ছেলে সম্পর্কে কিন্তু আপত্তি নেই, এরকম ব্যাপার। তাহলে মহিলা সংক্রান্ত বিষয় একটা তাদের ভেতরেও কাজ করে। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, একটা মানে আমাদের যে সাংবাদিক বন্ধুরা যা দেখছেন, তারা নিজেরা একটা মানে একটা অ্যাসেসমেন্ট করেছে, অ্যাসেসমেন্ট করে দেখেছে প্রায় 45,000 মানুষের তারা নিয়েছেন, মতামত নিয়েছেন, কথাবার্তা বলেছেন, এবং স্যাম্পল নিয়ে তারা টেস্ট করে দেখেছেন 68% এর ভেতরে 68% মানুষ ভোটারদের ভেতরে তারা চাইছেন যে এই তারেক রহমান দায়িত্বে আসেন। আচ্ছা, দুটো ঝামেলা আছে। আর একটা, তাদের যে কনস্টিটিউশন আছে এর ভেতরে
একটা বিষয় আছে, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি দলের দায়িত্বে থাকতে চাইবেন না। কোনো মহলে উনি এই ইঙ্গিতও দিয়েছেন যে ভোটের রেজাল্ট বেরোনোর পরেই সব সিদ্ধান্ত হবে, তিনি দলের লাগাম ছাড়তে চাইছেন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কনস্টিটিউশন বারবারই চেঞ্জ হয়েছে নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে, ফলে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার আছে বলে আমরা ভারতবর্ষ থেকে এটা মনে করি না। ফলে তারেক রহমানের চান্সটা অনেক বেশি আছে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব নেওয়ার। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে তখন অবশ্যই সেটা হবে। অভিজ্ঞতার প্রশ্ন আসছে। বিএনপির দলের ভেতরে অভিজ্ঞ, প্রশাসন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন, থাকার পরিপ্রেক্ষিতে যেহেতু জিয়াউর রহমানের তৈরি করা একটা দল, স্বাভাবিকভাবে জিয়াউর রহমানের বাড়ির একটা প্রভাব সেখানে থাকবে। তারেক রহমানের অ্যাডভান্টেজ বেশি। আরেকটা জিনিস হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু এখানে একটা সিম্পেথি ভোট এখানে বিএনপিকে একটা এক্সট্রা মাইলেজ অবশ্যই দেবে। এটাই, এই যে হাদির মৃত্যুটা, খুনটা যেরকম তাদের একটা নতুন চাঙ্গা করেছিল, জিয়াউর রহমানের মিসেসের মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই সিম্পেথি ভোটটা তাদের বিএনপির দিকে এসেছে। আপনি একটা ওরা যে তারা যে অ্যাসেসমেন্ট করলো 68% কথা বললাম, আপনি চিন্তা করতে পারেন যে জামাতের যে লিডারশিপ, উনিও মানে পেশায় একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এবং আমাদের তারেক রহমানের মিসেসও কিন্তু ডাক্তার, এবং সিগনিফিকেন্টলি তারেক রহমানের মিসেস যেমন সিলেটের, আবার ডক্টর শফিকুর রহমানও সিলেটের, যদিও দাঁড়িয়েছেন ঢাকায়। তো এখন কথা হচ্ছে যে এই যে জায়গায় এই সিগনিফিকেন্ট বিষয়টা, তারেক রহমানের সঙ্গে কিন্তু এই শফিকুর রহমানের ডিফারেন্সটা বিরাট হয়ে গিয়েছে সাধারণ মানুষের। অনলি 14% লাইক দ্যাট, 15%-এর কাছাকাছি মানুষ ওনাকে পছন্দ করছে, শুধুমাত্র বক্তৃতার ঢং। হঠাৎ করে এটা কারণও আছে, উনি মাঝে এক সময় বলে ফেলেছেন যে না, সংখ্যালঘুদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ফলে তার দলের ভেতরে এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। ওকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন একটা কথা মুনিবাবুর প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হলো যেহেতু উনি মহিলাদের কথা বলছিলেন, তার বহুদিন আগে একটা কথা বলছিলাম, অনেক সময় আমি বলি, সেটা হলো কি, বাংলাদেশের যারা মহিলা ভোটাররা, মহিলারা আছেন, তারা বেসিক্যালি এই জামাতের মতো পার্টিকে চাইবে না যে সেখানে প্রতিষ্ঠিত হোক বা শাসক হোক। কারণ কি, দে হ্যাভ সিন দ্য এক্সপিরিয়েন্স ইন আফগানিস্তান এন্ড ইরান। ওকে, ঠিক আছে, তারা নিশ্চয়ই, বাংলাদেশের কিন্তু প্রচুর মহিলারা আছেন যারা নাকি উচ্চ মহিলাদের স্বাধীনতা বিঘ্নিত হবে। সুতরাং সেটা, সেই স্বাধীনতা রহমানের বক্তব্যই পরিষ্কার। সুতরাং সেটা বাংলাদেশে যদি আপনি গ্রামাঞ্চলেও মহিলারা অনেকভাবেই স্বাধীনভাবে চলাফেরা করে। সুতরাং কেউ চাইবে না যে তার যে এই যে স্বাধীনভাবে চলার যে অধিকারটা সেটা কেড়ে নেওয়া হোক। সুতরাং জামাতকে এই জন্যই হয়তো মহিলা যারা আছেন, একদম একনিষ্ঠ জামাতের যারা নাকি লোক বা জামাতের কর্মী, ওরা বাদে সাধারণ যারা নারীরা আছেন, আমার মনে হয় বিএনপি হ্যাজ এন এইজিয়ার। সুতরাং এই জন্যই হয়তো বলছে, এবং আওয়ামী লীগেরও যদি কিছু একটা বিশাল একটা অংশ যদি সেখানে ভোট করে, তাই হয়তো আন্তর্জাতিক মহলেও বিভিন্ন জায়গায় যে সমস্ত সার্ভে আসছে, তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি বিএনপি প্রায় 200+ সিট এবং জামাতকে প্রায় 50+ বা অ্যারাউন্ড 60 সিট পাবে বলে একটা বিভিন্ন সার্ভে বলা হচ্ছে। ঠিক, এটা অপিনিয়ন পোলে এরকম ভাবে নেওয়া হচ্ছে। তবে এরকম অপিনিয়ন পোল বাংলাদেশে, ঠিক আছে, এটা বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতির মধ্যে এই অপিনিয়ন পোল কতটুকু সঠিক জায়গায় গিয়ে বিদ্ধ হবে সেটা অবশ্যই সময় বলবে। হাউ দি অপিনিয়ন পোল ওয়াজ কন্ডাক্টেড, সেটার উপরও প্রশ্ন আছে। এখন এই স্বল্পমেয়াদী ফলের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব বেশি গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা সবাই জানি। এখন ইতিহাস বলছে যে একটি দেশের প্রশ্নবিদ্ধ নির্বাচন শেষ পর্যন্ত পুরো অঞ্চলের কূটনৈতিক এবং সামাজিক ভারসাম্যকেই চাপে ফেলে দেয়। এখন এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি সহিংসতা এবং বিশ্বাসযোগ্যতার সংকটে পড়ে, তাহলে তার মূল্য কি শুধু বাংলাদেশকে দিতে হবে, নাকি অস্থিতিশীলতা যে এই যে ঢেউ ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়ার রাজনীতি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক আস্থার উপর? এটা কি মনে করেন?
না, দেখুন, এক নম্বরে আমি যেটা মনে করি যে এখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের তো মানে এখন যা পরিস্থিতি, দুটো শক্তিধর মানে দুটি শক্তিধর দেশে কিন্তু বাংলাদেশের উপর কড়া নজর রেখেছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটা চীন, ঠিক আছে। বাট উই আর বেসিক্যালি হলাম মানে নেক্সট ডোর নেইবার। আমাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি সেখানে রিলেটেড, কারণ উই হ্যাভ বেসিক্যালি মোর দেন 4000 কিলোমিটার্স অফ কি জানি কয় বর্ডার বাংলাদেশ। তো সুতরাং এছাড়া আমাদের তো ধরেন না বাংলাদেশের স্বাধীনতায় আমরা আমাদের একটা অবদান ছিল বলে আমরা আমাদের একটু মানে পার্সোনাল বা মানে কান্ট্রির একটা বলবো ঐতিহ্য, ভারত ভূখণ্ডেরই অংশ ছিল বাংলাদেশ, তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে একটা আলাদা আবেগ রয়েছে, আবেগ রয়েছে, একটা দুর্বলতা আমাদের রয়ে গেছে, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা চাইবো না যে বাংলাদেশ অস্থির হয়ে যাক। তাই হয়তো আপনি লক্ষ্য করে দেখবেন যখন নাকি এই বেগম খালেদা জিয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়াতে ভারত সরকার কিন্তু সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছিল। হোয়াই? কারণ যেহেতু বাংলাদেশে যেহেতু নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময়ই সেখানে বলছে যে বাংলাদেশে যখন নাকি হাসিনা জেনজি হোক বা যাই হোক 5ই আগস্টের পর সেখানে সে অভ্যুত্থানের পর ভারত চাইছিল যে সেখানে একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ভাবে বা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, যার সঙ্গে আমাদের বাইলেটারাল টাইজই হোক বা আন্তর্জাতিক সম্পর্ক হোক বা বাংলাদেশের সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের যে ঐতিহ্যগত সম্পর্ক আছে সেগুলো যেন পুনরুদ্ধার করা যায়, ঠিক আছে। কারণ এর ফলে বেসিক্যালি আমরা যারা নাকি প্রতিবেশী আছি আমাদেরও তো খারাপ লাগে। বাংলাদেশের প্রচুর লোকই আমাদের ভারতবর্ষে আসতো, আমাদের রপ্তানি বাণিজ্যই বলুন বা আমাদের দেশের অর্থনীতি বলুন বা বাংলাদেশের অর্থনীতি বলুন, বেসিক্যালি আমরা ওদের সঙ্গে এতটাই সম্পর্ক আমাদের ভালো ছিল যে বাংলাদেশের এই সাডেন যে একটা মানে একটা ডেভিয়েশন হয়েছে, গণতান্ত্রিক বিচ্যুতি হয়েছে, সেটা আমরা তো সেইভাবে চাইনি। সুতরাং গভর্নমেন্ট হ্যাজ থিঙ্ক ঠিক আছে, দ্যার শুড বি এ প্ল্যান বি। প্ল্যান বি হচ্ছে এরকম যে ধরুন না এই আপাতত যেহেতু সেখানে জিয়াউর রহমানের মারা মানে যদি তারেক রহমান গিয়েছে, তার সঙ্গে একটা সম্পর্ক যদি ওরা যদি বিএনপি যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, দেন ইন দ্য ডেজ টু কাম নতুন ভাবে হয়তো সেখানে একটা কিছু করা যায় কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পররাষ্ট্র নীতি হয়তো সেটা হয়তো বিবেচনা করবে। মনে হয় আপনার কি এই জায়গাটাতে কি মনে হয়? এখন বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার মানে কৌশলগতভাবে একটা খুব গুরুত্বপূর্ণ দেশ, সেই জায়গাতে আপনার কি মত? আসলে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বাণিজ্য চুক্তি হয়েছে, 18% বাংলাদেশ 19%, বাংলাদেশ 19%। করতে গিয়ে বাংলাদেশ 20 থেকে 1 নামিয়েছে, না 20 থেকে 1 নামিয়েছে 19, সঙ্গে এটার ভেতরে একটা জিনিস যুক্ত করে নিয়েছে বাংলাদেশ। এটা আমেরিকা তাকে আদর করেই দিতে পারে, সেটা হচ্ছে বস্ত্রশিল্পের ক্ষেত্রে। বস্ত্রশিল্পের ক্ষেত্রে যদি র মেটেরিয়ালসটা বাংলাদেশ আমেরিকা থেকে আনে তাহলে ট্যারিফ হবে জিরো, এই যে বস্ত্র উৎপাদনের উপরে। তাহলে আমেরিকার একটা প্রভাব এখানে আছে, আমি প্রথম যেটা বলেছিলাম সেটা। আর হচ্ছে এই টোটাল যে ব্যবস্থাটাকে যিনি দেখাশুনো করছেন, অভিযোগ না, সূত্র অনুযায়ী আমি জানি যে তুলসী গ্যাবার্ড বলে একজন, উনি এটাকে নজরদারি করছেন সবটা জায়গায়। আরেকটা হচ্ছে এই প্রায় 7,20,000 মতো তারা নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন করেছে কালকে ভোটের জন্য। টোটাল 1 লক্ষ শুধু সেনাবাহিনী মোতায়েন করেছে। এই সেনাবাহিনীটা কার কন্ট্রোলে থাকবে? একটা অভিযোগ শোনা যাচ্ছে আইএসআই এর একজন ভদ্রলোক ওখানে উপস্থিত আছেন। এইটা কিন্তু আমি এর আগেও একটা অনুষ্ঠানে আমি এখানে বলেছিলাম যে মানে 19শে নভেম্বর 2025-এ দিল্লিতে একটা সভা গিয়েছিল। এই সভাতে খলিলুর রহমান এসেছিলেন, ওদের যিনি আমাদের যেমন দোভাল ওদের তেমনি খলিলুর রহমান। এই খলিলুর রহমানের সঙ্গে কিন্তু আগের দিন বৈঠক শুরু হওয়ার আগের দিন একটা নিজেদের ভেতরে আলোচনা হয়েছিল খলিলুর সঙ্গে। উনাকে কিন্তু দোভাল সরাসরি ইলেকশন সম্পর্কে কিছু না বললেও ভারতের যে এই দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের যে মনোভাব সেটা কিন্তু ওনাকে বলে দেওয়া হয়েছে। এবং খলিলুর রহমানের হাতে মানে স্পষ্টই বলেছে আইএসআই গত 15 মাসে 77 থেকে 78 বার এখানে বৈঠক করে গিয়েছে আপনাদের।
আমাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে ওনাকে কি কি হয়েছে না। অর্থাৎ আমরা যে তোমাদের দিকে নজর রেখেছি এটা স্পষ্ট, কেন রাখবো না। কেউ যদি বাংলাদেশের ভাইরা যদি কিছু মনে করে থাকেন যে আমরা এত কথা বলছি কেন, বলবোই। কারণ এই দেশটা আমাদের বুকের রক্ত ঝরিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, আমাদের অধিকার। তোমাদের ভালো থাকা, খারাপ থাকা বা ইত্যাদির ব্যাপারে মতামত দেওয়ার এটা আমাদের অধিকার। আর পাকিস্তানি আইএসআই যখন তোমার দেশের মাটি ব্যবহার করে আমার দেশকে অশান্ত করার চেষ্টা করবে, সেখানে নাক গলানোটা আমার অধিকার। এটার ভেতরে 277 পাতার একটা রিপোর্ট ওনার হাতে, খলিলুর রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। এই বিষয়টা নিয়েও আমাদের নজরদারি যে রয়েছে, তার নজরদারি করা আমাদের অধিকারের ভেতর পড়ে। এই কারণে পড়ে কারণ তোমরা যখন সমস্যায় পড়ো তখন প্রথম যে দেশটাকে তোমরা আঁকড়ে ধরার চেষ্টা করো বা পালিয়ে আসার চেষ্টা করো সেটা হচ্ছে ভারত। ভারত তোমাদের ফিরিয়েও দেয় না, যথাসম্ভব সাহায্য করে। স্বাভাবিকভাবে তোমাদের যে অন্তর্দেশীয় নির্বাচন, সেই নির্বাচন তোমরা ভোট দেওয়া, ভারতবাসী তো গিয়ে আর ভোট দেবে না। ফলে তোমরা তোমাদের ভোট দাও, তোমাদের নির্বাচিত সরকার তৈরি করো। এখন আপনার মূল লাস্ট প্রশ্ন যেটা করলেন যে আমাদের এদিককার অবস্থাটা, পরিস্থিতিটা কি দাঁড়াবে। ভারত বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক চায়। আজ পর্যন্ত কোনো আমরা নথি দেখাতে পারবো যে ভারতের এক্সট্রিমিস্টরা বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। কখন থেকে? যখন জামাতের সঙ্গে বিএনপি অ্যালায়েন্স করেছে তখন থেকে শুরু হয়েছে ঘটনাটা। অ্যালায়েন্স করার সময় থেকেই কিন্তু আমাদের এই সন্ত্রাসবাদীরা তাদের দেশে আশ্রয় পেয়েছিল। সেই সন্ত্রাসবাদীদের আশ্রয় বন্ধ করার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চুক্তি, হাসিনা ওয়াজেদের সঙ্গে যে চুক্তি, সেই অনুযায়ী আমাদের কাঁটাতারের বেড়াটা যুক্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সব জায়গায় হয়নি, কাঁটাতারের বেড়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই জায়গাটা আমরা ভুলবো কি করে? সুতরাং আমাদের দেশ তো আক্রান্ত হয়েছে বারবার তোমাদের সন্ত্রাসবাদীদের দ্বারা। আমাদের দেশের নাগরিক তো শহীদ হয়েছে বা মারা গিয়েছে তোমাদের ওখান থেকে সন্ত্রাসবাদীরা এত অস্ত্র পেল কোত্থেকে। এই জায়গাটা আমরা ভুলতে পারি না। স্বাভাবিকভাবেই এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় নজর রাখি এবং আমাদের আশা বাংলাদেশের যদি নির্বাচিত সরকার যারাই আসুক, ধারণা করা হচ্ছে বিএনপি অনেকটাই এগিয়ে, যারাই আসুক সেই ক্ষেত্রে পূর্ববৎ অবস্থা, পূর্বের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা বলতে পারি বাংলাদেশ কোনো অবস্থাতে ভারতের সঙ্গে কোনো অন্যরকম সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। কারণ দু দেশেরই কিন্তু একটা কমন জায়গায় দাঁড়িয়েছে। আমরাও যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি, ওরাও করেছে। স্বাভাবিকভাবে আমেরিকার একটা প্রভাব থাকবে, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে চিন্তা ভাবনা করার আপাতত কিছু নেই। আমরা নির্বাচন, পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এখন একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাস্ট হ্যাঁ নাতে উত্তর চাইবো, বেশি বিশ্লেষণের সময় নেই এই মুহূর্তে। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ হতে পারে বা না হতে পারে, কি আপনার প্রেডিকশন কি বলছে? জুলাই সনদটা তো আসলে এসেছিল তাদের কনস্টিটিউশনের চেঞ্জের জন্য, মানে বাংলাদেশের সংবিধান চেঞ্জ হবে কিনা তার জন্য হ্যাঁ পক্ষে পড়বে না নার পক্ষে বেশি ভোট পড়বে? এটা আমার ধারণা নার পক্ষেই বেশি করবে। ওকে, আপনার ধারণা নার পক্ষে। আর হাং পার্লামেন্ট হবার কোনো চান্সেস, সম্ভাবনাই নেই। কারণ তার আগে মানে যদি আমি নার পক্ষেই বললাম, আমি সরছি না আমার জায়গা থেকে, আমার ধারণা আর কি, আমরা তো মানে গণৎকার নই। যদি হ্যাঁ পক্ষে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে জবাব দিতে হবে যে আমরা যে সাম্প্রতিক মানে দিল্লিতে যে গাড়ি বিস্ফোরণ হয়েছিল, এই গাড়ি বিস্ফোরণের ভেতরে অভিযোগ আছে যে উপদেষ্টা মণ্ডলীর দুজনের নাম কিন্তু জড়িয়ে আছে। 55 জনের তালিকা ওনাকে, খলিলুর রহমানকে ধরিয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে 2 জনের নাম কিন্তু আছে উপদেষ্টা মণ্ডলী। বাংলাদেশকে বলতে হবে যে কারা। ওকে, সুনীল স্যার, আপনার কি মনে হয় হাং পার্লামেন্ট হবার সম্ভাবনা কোনোভাবে আছে, দেখছেন কোনোভাবে? আমি আপাতত বিভিন্ন যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় না, এবং বাংলাদেশের লোকেদের যদি ভোট হয়, ওদের যা গতিবিধি দেখতে মানে যদি 60% এভাবে ভোট হয়, মানে 50% যদি হয়, হ্যাঁ, চান্স নেই আমার মনে হয়। ওকে, আর জুলাই সনদ নিয়ে আপনার কি মনে হয়? গণভোটে মানুষ হ্যাঁ বলবে না না বলবে? এটা তো ভোট যারা দিচ্ছেন, মানে এটা তো একটা সেকেন্ড ভোট দেবেন, তো সেখানে হ্যাঁ বা না দেবেন, কি দেবেন? বেসিক্যালি এখন মানে হোয়াট ওয়াজ দ্য রুল অফ দা, এখন আমরাও হ্যাঁ বা না বলে দেব।
এখন কতজন জনগণ আসলে যে এটা কি না, বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, সংবিধানের পরিবর্তন আছে কিনা, ওরা তো অলরেডি তো একবার জিয়াউর রহমান, যেটা নাকি মুজিবুর রহমান করে গিয়েছিল, জিয়াউর রহমান একবার পরিবর্তন করে ফেলেছে। কনস্টিটিউশনাল যেটা নাকি সেকুলার ছিল সেটাকে সরিয়ে অ্যামেন্ড করেছে। তুই এখন যদি আবার অ্যামেন্ড করে যদি বলে যে আবার গোয়িং ব্যাক টু আবার সেকুলার, মন্ত্রিসভাটাই তো হবে না, কারণ এই কনস্টিটিউশনকে সামনে রেখেই তো ভোট হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি আই এম কনফিউজড, আমার মনে হয় না। তাহলে গণভোটের পক্ষে মানে হ্যাঁ পড়ার সম্ভাবনা, মানে হ্যাঁ বা না যেটাই হোক, মানে আপনি আমরা এখান থেকে বলা সম্ভব, এটা টোটালি হাং হয়ে যাবে। কারণ এই সংবিধানকে সামনে রেখেই নির্বাচনটা হবে আগামীকাল, বা ভোটটা হবে আগামীকাল। নির্বাচনটা নিয়েই কোশ্চেন, মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন, যার জন্য বলছি আমরা। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু, আপনাকে ধন্যবাদ, মনোজ দা আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস বলে প্রশ্নবিদ্ধ নির্বাচন কখনো স্থায়ী শান্তি আনেনি, বরং তা দীর্ঘমেয়াদী অস্থিরতার বীজ বপন করেছে। তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির পরীক্ষা। ফলাফল যাই হোক, সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যাবে, জনগণের ইচ্ছাই কি শেষ পর্যন্ত প্রতিফলিত হবে, নাকি গণতন্ত্র আবারও কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব, নজর রাখছি আমরাও। আর আপনারা দেশ দুনিয়া সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।